স্বাধীন ভারতে প্রথম পঞ্চায়েত রাজ শুরু হয়েছিল রাজস্থানে। 1959 সালের 2রা অক্টোবর রাজস্থানের নাগৌরে প্রথম পঞ্চায়েত রাজ উদ্বোধন করেছিলেন জওহরলাল নেহরু। ত্রিপুরায় একক স্তরের পঞ্চায়েত রাজ বিধি প্রণয়ন করা হয়েছিল 1961 সালে। 1978 সালে রাজনৈতিক দলগুলির অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা সরাসরি নির্বাচিত হয়েছিল। এরপর 1992 সালের ভারতের সংবিধানের 73তম সংশোধনী অনুসারে ত্রিপুরা পঞ্চায়েত আইন 1993 প্রণয়ন হয়। রাজ্যের পঞ্চায়েতগুলির প্রথম সাধারণ নির্বাচন 1994 সালে হয়। তারপর থেকে প্রতি 5 বছর পর পর অর্থাৎ 1999, 2004, 2009, 2014 এবং 2019-এ 3 স্তরের পঞ্চায়েতি রাজের নির্বাচন অনুষ্ঠিত হয়। এবছর নির্বাচন 8ই আগস্ট আর গণনা 12ই আগস্ট। গতবারের নির্বাচন অর্থাৎ 2019 সালের পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের 6111টি আসনের মধ্যে 5278টি আসনে, পঞ্চায়েত সমিতির 419টির মধ্যে 337টি আসনে এবং জেলা পরিষদের 116টি আসনের মধ্যে 37টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল শাসক বিজেপি। অর্থাৎ 2019 সালের ত্রিস্তর পঞ্চায়েতের মোট 6646টি আসনের মধ্যে 5652টি আসনে বিনা লড়াইয়ে বিজেপি জয়ী হয়েছে। তবে পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ নতুন কোনো চর্চিত বিষয় নয়। 2014 সালের নির্বাচনে তৎকালীন রাজ্যের শাসক দল সিপিআইএম প্রার্থীরা 980টি গ্রাম পঞ্চায়েত আসনে, 381টি পঞ্চায়েত সমিতির আসনে এবং 2টি জেলা পরিষদ আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। আর এদিকে 2024 সালের পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই শাসক ও বিরোধীদের অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। লোকসভা নির্বাচনে রেকর্ড জয়ের পর পঞ্চায়েত নিয়ে কতটা আশাবাদী শাসক শিবির? রাজনৈতিক সন্ত্রাস নিয়ে বিরোধীদের ব্যাপক অভিযোগ, প্রতিবাদ, বিক্ষোভ কিভাবে মোকাবিলা করছে শাসক দল তা জানতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব তথা 18 সূর্যমণিনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। স্বাগত রামপ্রসাদ বাবু আপনাকে। নমস্কার। রামপ্রসাদ বাবু, একটু পেছন থেকে শুরু করি আপনাকে। আজ যখন আমরা পেয়েছি লোকসভায় এবার পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব সবচেয়ে বেশি ভোট পেয়েছে 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে। 35,254টি ভোট উনি পেয়েছে। কৃতিত্ব আপনার সবাই বলছেন। পঞ্চায়েত নির্বাচনে কি একই ধরনের ফলাফল দেখা যাবে? আর এই ধরনের ফলাফলের পেছনে কারণ কি? কিভাবে পেল এত ভোট? ধন্যবাদ আমাদের ভ্যানগার্ড টিভি চ্যানেল। আজকে এখানে আমাকে কিছু কথা বলার জন্য আপনারা সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করেছেন যে 2024 যে লোকসভা হয়েছে, এখানে আমার এলাকায় একটা ভালো রেজাল্ট হয়েছে। শুধু ভালো নয়, ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোট পার্সেন্টেজ কাস্টিং হয়েছে এবং ভোটও সবচেয়ে বেশি ত্রিপুরা রাজ্যে আমার এলাকায় হয়েছে। এটা প্রথম আমি বলবো যে আমাদের সরকার আসার পর বিশেষ করে আমরা গত 2019-এ যে আমাদের পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তারপর আমাদের দায়িত্ব আমাদের হাতে দিয়েছিল এলাকার জনগণ। আমরা যে 5 বছর কাজ করেছি এলাকার ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রতিটি, বিশেষ করে আমি আমার কথা বলছি যেহেতু আমার এলাকার কথা বলছেন, আমার এলাকার প্রতিটি জনপ্রতিনিধি, প্রধান, উপপ্রধান, যারাই জনপ্রতিনিধি দায়িত্ব পেয়েছে, আমি প্রত্যেক জনপ্রতিনিধির সাথে সর্বক্ষণ সর্বদা যুক্ত থাকতাম। আচ্ছা। এবং তাদের সাথে সবসময় যে এলাকার জনগণ যেন আমাদের কাজের প্রতি যেন তারা নিজেরাই
যেন বলতে পারে যে বিগত দিনের 25 বছর সিপিএম এর 25 বছরের শাসনে আর আমাদের বিজেপির 5 বছর শাসনের পার্থক্যটা যেন ওরা নিজেরই খুঁজে বের করতে পারে। আচ্ছা, তো সেই হিসেবে আমরা আমি এলাকার মধ্যে কিছু জায়গাকে সিলেক্ট করেছি। কিছু বলতে আমি বলতে পারি আমার এলাকায় 80% এলাকা যেখানে রাস্তাঘাট ছিল না, জল ছিল না, বিদ্যুৎ ছিল না, এবং এলাকার মধ্যে অনেক রকমেরই সমস্যা ছিল। বিশেষ করে সমস্যা ছিল এলাকার মধ্যে একটা, আমি এমএলএ হওয়ার আগে এই এলাকার মধ্যে একটা শাসক দলের একটা সমাজদ্রোহীদের উৎপাত প্রতিটি এলাকায়, প্রতিটি গ্রামের মধ্যে মাফিয়ারাজ ছিল, মাফিয়ারাজ। তো এই শাসক দলের এই যে সমাজদ্রোহীদের যে একটা উৎপাতের যে একটা পরিবেশ, এটা আমি বন্ধ করে দিয়েছি সম্পূর্ণ। তারপর আমাদের কাছে যখন গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব এসেছে, আমরা সেই দিন থেকে যে মানুষের যে প্রত্যাশা যে প্রত্যেক দিন তারা জলের জন্য আমাদের কাছে আসতো, রাস্তার জন্য আসতো, বিদ্যুতের জন্য আসতো, ড্রেনের জন্য আসতো, যেইভাবে এসছে আমরা সেইভাবেই তাদের কাজগুলি করেছি। আচ্ছা, তাদের 25 বছর আমি, যারাই আমার কথা শুনছেন আপনারা সবাই গিয়ে আমার এলাকায় গিয়ে আমি বলবো দেখে আসুন। তাদের 25 বছর যে কাজ করেছে, আমি এই 5 বছরে আমি বলবো আমি 1% হল আমি বেশি করে ফেলেছি, করতে পেরেছি। ওকে, আমি তো এই যে এটার যে একটা রিয়াকশন, সেটা কি মানে আপনি ফলে প্রকাশ পেয়েছে? এটা একটা ফলের প্রকাশ। আবার আমি আপনারা বলতে পারেন 2023-এ কেন হয়নি, কেন এটা লোকসভাতে হয়েছে? 2023-এ হঠাৎ করে সিপিএম কংগ্রেস এক হয়ে গেছে, একটা আওয়াজ তুলেছিল, এবার বিজেপি আসছে না, এটার একটা রিপারকেশন হয়েছে। কিন্তু 2024-এর লোকসভা, এটাই ওই যে এলাকার যে উন্নয়ন হয়েছে, আমরা যে কাজগুলি করেছি, যা বলেছি তা করেছি, এবং এলাকার মানুষকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখা, নিরাপত্তা রাখা, ভয়মুক্ত রাখা, এলাকার উন্নয়ন আমরা করার যে আমরা যে চেষ্টা, আমাদের যে পরিশ্রম আমাদের কার্যকর্তারা করছে, প্লাস তো কোনো প্রকার আমার এলাকাতে কোনো ধরনের চাঁদাবাজি তোল্লাবাজি আমি করতে দেইনি। এই কিছু বিষয় নিয়ে আমার এলাকার মানুষ, মানে আমি বলতে পারি তারা খুবই সন্তুষ্ট, এবং আমার এলাকার কার্যকর্তারা এলাকার মধ্যে সবসময় জনগণের পাশে থাকে, জনগণের বিষয় নিয়ে আলোচনা করে, সেই কারণে এটার একটা রিপারকেশন হয়। ওকে, আমি আসবো। কিছু যে অভিযোগগুলো মাঝে মধ্যে উঠে আসে, হয়তো গোটা রাজ্য থেকে উঠে আসে, এবং 18 সূর্যবর্ণনগর বিধানসভা কেন্দ্রের থেকে যেসব ধরনের অভিযোগ আসে সেগুলো নিয়ে আলোচনা করবো। কিন্তু তার আগে আরেকটা জিনিস জানতে চাইবো আপনার কাছে, যে 2018 নির্বাচনের আগে যারা অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদান করেছিল, সেই হাওয়াতে আপনি সেই নেতৃত্বদের মধ্যে নন, আপনি বহু আগে থেকে বিজেপি করছেন। এখন কথা হচ্ছে যে মাত্র 6 বছরের মধ্যে, বা আপনি আগে 5 বছরের কথা বলছিলেন, মাত্র 5-6 বছরের মধ্যে বিজেপির এত জনপ্রিয় হওয়ার পেছনে কি কারণ? এটা কি কেন্দ্রীয় নেতৃত্বদের ইমেজ, নাকি বিজেপির যে জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প রয়েছে সে প্রকল্পের কাজ, নাকি স্থানীয় যারা প্রতিনিধি, আপনাদের মতো যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা বলে আপনি মনে করেন? মানে আমাদের বিজেপির প্রতি জনগণের, এটা তো প্রথমে বলবো আমি যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রতি এই রাজ্যের মানুষের একটা বিশ্বাস, একটা সম্পূর্ণভাবে একটা এসে গেছে। আর দ্বিতীয় হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আপনি যেটা বলেছেন, আমরা তো ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সৃষ্টি আমাদের মাধ্যমে আমরা করেছি। আমরা গোটা কয়েকজন ছিলাম ওই সময়, কাজ করেছি, ফল কী পাবো জানতাম না, কিন্তু করেছি। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার যেইভাবে, ত্রিপুরা রাজ্য একটা গরিব রাজ্য, দীর্ঘদিন শাসকরা যারা ছিল 25 বছর, তারা জনগণের সাথে সম্পূর্ণভাবে জনগণকে মিসগাইড করে, জনগণকে ভয় দেখিয়ে,
জনগণের সাথে ধোঁকাবাজি করে তারা একটা পলিটিক্স, একটা আইডিওলজি তারা তৈরি করেছিল, যে জনগণকে কিভাবে বোকা বানিয়ে জনগণ থেকে ভোট আদায় করা, আচ্ছা, জনগণকে কিভাবে ভয় দেখিয়ে ভোট আদায় করা, জনগণকে ললিপপ দেখিয়ে কিভাবে ভয় আদায়, তার কাছ থেকে ভোটগুলি আদায় করে নেওয়া। তো এটা একটা দীর্ঘদিন তারা এই কাজটা করেছে। তো বিজেপি সরকার আসার পর এই যে দীর্ঘকাল যে সিপিএম বলেন, তার আগে কংগ্রেস, তাদের যে একটা পলিটিক্যাল যে একটা গেম, যেখানে জনগণকে শুধু ঠকানো, জনগণকে কিভাবে বোকা বানিয়ে তারা তাদের পাওয়ারে আসবে, কিন্তু বিনিময়ে জনগণ ভোট দিয়েছে, তোমরা আমাদেরকে যাই বোকা বানাও, যাই করো, কিন্তু বিনিময়ে তো আমাদের তো সেবা করবে, আমাদের তো কিছু দেবে। কিন্তু জনগণ সেটা দেখেনি, দেখেছে শুধু খালি যারা পার্টির মধ্যে যারা শক্তিশালী ছিল, পার্টির মধ্যে যারা বড় বড় ক্যাডার ছিল, তাদের উন্নত হয়েছে, কিন্তু সাধারণ জনগণের কিন্তু কোনো প্রকার উন্নয়ন হয়নি। আচ্ছা, এই যে আমাদের সরকার আসার পর আর বিগত দিনের সরকার যখন ছিল, সাধারণ জনগণের বেনিফিশিয়ারি কত রকম পার্থক্য। 25 বছর তারা শাসন করে 500 টাকা 700 টাকা ভাতা দিয়েছে, আর আমরা আসার সাথে সাথে 2000 টাকা করে দিয়েছি। তাদের আমলে যে ভাতার সংখ্যা ছিল, এখন বর্তমান সংখ্যা তার দ্বিগুণ হয়ে গেছে। আপনার এসএসজি গ্রুপ বলেন, সেখানে একই অবস্থা, তাদের আমলে ছিল 41,000, এখন আমাদের এসএসজি গ্রুপের সদস্য সংখ্যা হয়েছে 4 লাখের উপর। আচ্ছা, আমরা এই যে ফ্রি চাল আমাদের মাননীয় নরেন্দ্র মোদী দিচ্ছে বিনা পয়সায় গরিবদের, এই ধরনের চিন্তা ভাবনা বিগত দিনের সরকার করেনি। আমরা সাধারণ যারা গরিব মহিলা, যাদের সমস্যা হয়, আমরা তাদেরকে ফ্রি গ্যাস দিয়েছি, গরিবদের বিদ্যুৎ দিয়েছি, রাস্তাঘাট কিভাবে আমরা বানিয়েছি, আজকে ঘরে ঘরে আজকে বিনা পয়সা জল, পানীয় জল, বিশুদ্ধ জল। এইগুলি যে জনসেবা, এগুলি যে জনগণের মৌলিক অধিকার একটা সরকার থেকে তার দিতে হয়, এই মৌলিক অধিকারটা ছিল না এতদিন জনগণের। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা বলছেন মৌলিক অধিকার ছিল না, এখন বর্তমানে যে অভিযোগগুলো মাঝে মধ্যে আমরা শুনতে পাই, বিশেষ করে ধরুন গোটা রাজ্যেই শোনা যায় যে মণ্ডল বনাম যিনি বিধায়ক বা বিধায়কের যারা কাছের মানুষ, তাদের মধ্যে একটা সংঘাতের মাঝে মধ্যে অভিযোগ আসে, যেটা আমরা সূর্যমণিনগর থেকে খুব বেশি আমরা কিন্তু শুনতে পাই না। কিন্তু সূর্যমণিনগর থেকে যেটা শুনতে পাই সেটা হচ্ছে যে কার্যকর্তাদের বাধা দান করেন কার্যকর্তারা, যে অন্যান্য বিরোধী দল করার কোনো সুযোগই সূর্যমণিনগরে নেই, এবং সেখানে কার্যকর্তারা বাধা দেন বিরোধী দল করতে। মানে এটা আমাদের দলীয় কর্মীরা বিরোধীদের উপর বাধা দিচ্ছে, অন্য কোনো দলের সঙ্গে। আচ্ছা, এটা বিরোধী হিসাবে তারা একটা মানে কি বলবো, তারা, আমি জানি না এটা আপনাদের কাছে কিরকম খবর, কিভাবে এসছে। আপনার যে কিছুক্ষণ আগে যে বলেন আমার এলাকায় যে রেজাল্ট, এই রেজাল্টে কি বলে? এই রেজাল্টে কি বলে যে আমরা বিরোধীদের বাধা দিচ্ছি বা কোনো প্রকার বিরোধীদের উপর কোনো প্রকার, ওরা বলতে পারবে আমার এলাকাতে কোনো বিরোধীর বাড়ি ঘরে কোনো ব্যক্তির উপর কোথাও কোনো প্রকার আমাদের কর্মীরা একটা চোখ রাঙিয়ে কথা বলেছে, ওরা যদি একটা প্রমাণ দিতে পারে, আমি তার জন্য তাদের কাছে আমি ক্ষমা চাইব। আচ্ছা, এবং আগামী দিন হবে না সেটা আমি তাদেরকে বলবো। আমার এলাকার মধ্যে যেগুলি বলছে, অ্যাকচুয়ালি এলাকার মধ্যে কেউ সিপিএম এর হয়ে কংগ্রেসের কাজ করতে রাজি না। কিছু কিছু ব্যক্তিরা তারা দলীয়ভাবে কাজ করছে, কিন্তু তাদের যে কাজের যে ক্যাটাগরি, তারা জনগণের সামনে আসতে রাজি নয়। তারা ওই আগরতলায় এসে কংগ্রেস সিপিএম করবে, নতুবা তারা ফেসবুকে কংগ্রেস সিপিএম করবে। এখন জনগণের কাছে যাওয়ার দায়িত্ব তো এটা আমাদের নয়, এটা আমাদের বিজেপির কর্মীদের নয়, এটা তাদের দায়িত্ব। তো এখন তারা বলছে তাদের কাছে আর কোনো অপশন নেই। তাদের কাছে যদি অপশন থাকতো, কার্যকর্তার সংখ্যা থাকতো,
তাহলে তারা নিশ্চয়ই যেখানে অন্যায় হবে সেখানে গিয়ে তারা প্রতিবাদ করতে পারত। তখন বলতে পারতাম যে এখানে তো সংঘর্ষ হয়েছে, মারপিট হয়েছে। আমার এলাকা তো কোথাও মারপিট নেই, কোনো সংঘর্ষ নেই আমাদের বিরোধীদের সাথে, কোনো প্রকার বাকবিতণ্ডতা নেই, কোনো প্রকার উচ্চবাচ্য কেউ কাউকে গিয়ে ডিস্টার্ব করে সেগুলিও নেই। তাহলে তাদের যদি এই কথা বলে থাকে তাহলে কি বলবো এখানে? এটা তাদের মানে ঘোলা জলে মাছ ধরা, এটা তাদের একটা। রামপ্রসাদ বাবু, রাজ্যে যখন বিজেপি তেমন কোনো প্রভাব ছিল না আমাদের ত্রিপুরা রাজ্যে, তখন থেকে আপনি সংগঠন করছেন, আপনি তখন থেকে বিজেপি করছেন, বহু আগে থেকে, যখন বিজেপিকে ঠিক রাজ্যের অনেক মানুষ চিনত না বিজেপি একটা দল আছে বলে। এখন সেই সময় নির্বাচনে কংগ্রেস এবং বামফ্রন্ট সরাসরি লড়াই করত। আজ কংগ্রেস এবং বামফ্রন্ট একে অপরের সঙ্গী, জোট সঙ্গী, ভোট সঙ্গী। এখন ভোট সঙ্গী আমরা বিধানসভাতে দেখেছি, ভোট সঙ্গী লোকসভাতে দেখেছি, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কিন্তু কংগ্রেস এবং বামফ্রন্ট আবার আলাদা করে লড়াই করছে। আপনার কাছে একটু জানতে ইচ্ছে করে, পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা যখন কথা বলবো এবং শুরু করবো, পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনেক ধরনের অভিযোগ বিরোধীদের রয়েছে আপনাদের প্রতি, কিন্তু তার আগে যেটা জানবো যেটা হচ্ছে যে আজকের নির্বাচনের সাথে আপনারা যখন আগে সংগঠন করতেন, যখন কংগ্রেস এবং বামফ্রন্ট একে অপরের বিরুদ্ধে লড়াই করত, সেই সময়কার নির্বাচনের কি পার্থক্য আপনি দেখেন? আমরা যখন বিজেপি করতাম, আমি 1991 সেইখান থেকে আমি যদি বলি, এবং লাস্ট মুভমেন্ট আমাদের 2018 আমাদের সরকার আসার পূর্বে অবধি এই রাজ্যের রাজনীতির প্রেক্ষাপট কিরকম ছিল, পরিস্থিতি কিরকম ছিল, এটা এই রাজ্যের জনগণ সেটা উপলব্ধি করেছে। তাদের এখনো মনের মধ্যে সেই আতঙ্ক আছে। প্রতিটি নির্বাচন আসলে রাজ্যের মধ্যে খুন খারাপি, দাঙ্গা, একটা মানে মারাত্মক ভয়ভীতির পরিস্থিতি সৃষ্টি হতো। এই নির্বাচন আসছে রে, আবার শুরু হয়ে যাবে। এটা একটা ত্রিপুরা রাজ্যে একটা পরম্পরা তৈরি হয়েছিল। নির্বাচন আসলে মারদাঙ্গা শুরু হবে, আর নির্বাচনে জয়লাভের পরে যে শাসক দল থাকবে তারা বিরোধীদের বাড়িঘর জ্বালাবে, বিরোধীর উপর অত্যাচার করবে, খুন করবে। বিরোধী বলতে তখন কংগ্রেসের বাড়ি, কংগ্রেস তারাই ছিল তখন, বিজেপি তখন তো আমাদেরকে তারা কিছুই করার মতন তাদের সে মেন্টালিটি ছিল না। এই কারণে তারা কখনো জানে না বিজেপি এখানে ত্রিপুরাতে সরকার তৈরি করবে। আচ্ছা, সেই জন্য তারা আমাদেরকে সেইভাবে গুরুত্ব দেয়নি। আচ্ছা, আপনারা তখন নীরবে সংগঠন করতে পারতেন? না না না, সংগঠন করতে পারতাম সেটা নয়। আচ্ছা, সংগঠনের উপর তো এটা হতো। আচ্ছা, নির্বাচন আসলে এটা হতো, এটা তো হতো। আমি একবার দনপুরে গিয়েছিলাম নির্বাচনের, এটা মনে হয় খুব সম্ভবত 98-এর কথাই বলছি। আমরা গাড়ির উপর মাইক বেঁধে আমরা মিটিং করব, ওখানে লোকের লোক এসে মাইকটাকে খুলে একদম নিচে ফেলে একদম চুরমার করে দিল, এবং আমাদেরকে বলল, টাইম দিল 5 মিনিটের মধ্যে এখান থেকে উধাও হয়ে যাও। এরকম চতুর্দিকে ছিল। আচ্ছা, আমরা তো চুরি চাপটা করে কাজ করতাম, আমরা কি ওপেন কোনো কাজ করতে পারতাম? আগরতলা শহরে সেটা হয়নি, কিন্তু গ্রামে গঞ্জে তো সেটা ওপেন বিজেপি করা তো মানে মারাত্মক ব্যাপার স্যাপার, লুকিয়ে করতে হতো সব। হ্যাঁ, ম্যাক্সিমাম কেউ তো না। সেই একই জিনিসটা কি কংগ্রেসের সঙ্গেও করা হতো তখন? কংগ্রেসের সঙ্গে সেম জিনিস করা হতো নাকি? দেখুন, এই রাজ্যটাকে তো আজকে কেন বিজেপি সৃষ্টি হয়েছে, আজকে জন্ম হয়েছে, সেটা যদি বলতে হয়, সেটা তো কংগ্রেস সিপিএম এর এই অত্যাচার অনাচারিতে দুটি দলকে ত্যাগ করে আজকে মানুষ বিজেপির পতাকা তোলেছে বা বিজেপির সমর্থনে বিজেপি সরকারকে ভোট দেয়। তারা এক হয়েছে, তারপরও তাদের পাশে জনগণ নেই কেন? একটাই তো বিষয় না, যে তোমরা এতদিন ধরে লড়াই ঝগড়া করেছ, একে অপরকে খুন করেছ, একে অপরের বিরুদ্ধে তোমাদের স্লোগান ছিল। কেউ বলেছে চীনের দালাল চীনে দাও যাও, দেশ আমাদের গড়তে দাও। কেউ বলেছে কংগ্রেসের সেই কালো হাত সেই ভেঙে দাও, গুড়িয়ে দাও, কংগ্রেসের গুন্ডামি চলবে না। কত রকম দেখেছি। সন্তোষ মোহন দেবকে সন্ত্রাস মোহন দেবের
এইগুলি আমরা কত স্লোগান দেখেছি, তার মধ্যে কত মার্ডার হয়েছে। আজকে সারা রাজ্যে আজকে যদি আপনারা ঘুরে দেখেন, এখন তো এইগুলি কমে গেছে, বিজেপি সরকার আসার পর তো এইগুলি আস্তে আস্তে এগুলির প্রতি আর তাদের আকৃষ্ট নেই কংগ্রেস বা সিপিএম এর। কিন্তু তার আগে তাদের যে রাজনৈতিক যে ভণ্ডামি ছিল, তারা নিজেরাই তাদের কর্মী খুন করাতো, বিভিন্নভাবে উস্কানি দিয়ে কর্মীরা খুন হতো, আর সেই কর্মীদের বেদি বানিয়ে তাদের বেদির উপর মালা দিয়ে এলাকার মানুষকে উস্কানিমূলক কথা বলতো। সারা রাজ্যের মধ্যে আপনার শহীদ বেদি তৈরি হয়েছে। কারা তৈরি করেছে? এমন কোন এলাকা আছে বিধানসভা যা 4টা 5টা শহীদ বেদি নেই? কংগ্রেস বলুন, সিপিএম বলুন, প্রত্যেকেরই আছে শহীদ বেদি। এই শহীদ বেদিগুলি কে সৃষ্টি করেছে? কংগ্রেস সৃষ্টি করেছে সিপিএম এর শহীদ বেদি, সিপিএম সৃষ্টি করেছে কংগ্রেসের শহীদ বেদি। তো আজকে তারা যে এগুলি বলে আইন শৃঙ্খলা নেই, অনেক সময় পত্রিকাতে সেটাই জানার চেষ্টা করছি যে সেই সময় যে আপনি চিত্রটা দেখালেন, এই যে বেদি তৈরি করা, এই যে রাজনৈতিক সন্ত্রাস, তার সঙ্গে আজকের কি পার্থক্য? আজকের নির্বাচন যখন হচ্ছে তখন কি পার্থক্য দেখছেন? দেখুন, এগুলি পঞ্চবটী আপনার প্রিসাইডিং অফিসার হাত কেটে দিয়েছে, এগুলো তো রেকর্ড আছে না, আপনাদের পত্র পত্রিকা এগুলি উঠেছে। আমরা তো 18-র আগে আমাদের কয়টা কার্যকর্তাকে ওরা খুন করেছে? 12 জন কার্যকর্তাকে ওরা খুন করেছে। ওপেন, শুধু একটা ইস্যু, রিজন ও বিজেপি করে, অন্য কিছু না। শুধুমাত্র তার অপরাধ ছিল বিজেপি। আমাদের বিজেপির কার্যকর্তা কলেজের মধ্যে কিভাবে এসএফআই এর ছেলেরা তা পেচ্ছাপ করে, তাকে সেই পেচ্ছাপ তার উপর করেছে, নিক্ষেপ করেছে। এগুলি আমরা কিছু কিছু খেয়াল থাকে, আবার কিছু কিছু এগুলি নেগেটিভগুলিকে আমরা ভুলে যাই। কেন? বিরোধীদের যে অত্যাচার আমরা পেয়েছি, এগুলি যদি এখন স্মরণ করি তাহলে আমরা পজিটিভ কাজ করতে পারবো না। একদম। এই নির্বাচনকে নিয়ে যে এই যে সন্ত্রাসের অভিযোগ, বা যেটা আপনি যেটা বলছেন, যে চিত্রটা রাজ্যবাসী দেখেছে আপনার কথা যে 25 বছর আগের 25 বছরে, এখন প্রশ্ন হচ্ছে যে একই ধরনের সন্ত্রাসের অভিযোগ এখন বিরোধীরা করছে। এখন এই যে পঞ্চায়েত নির্বাচনে বলছে ব্যাপকভাবে এখানে আমি মনোনয়ন দাখিল করতে দেওয়া হচ্ছে। এখানে আমি বলবো, আপনারা তো দেখেছেন সিপিএম এর শাসনকালে বিরোধী দলের যে অ্যাক্টিভিটি ছিল, তাদের দুটো পার্টিরই একটা সবসময় একটা সংঘর্ষ সর্বদাই থাকতো। এখন কিন্তু সংঘর্ষ নেই। তারা কিন্তু সেই সময় একটা প্রটেস্ট করত সিপিএম এর বিরুদ্ধে, সিপিএম করত কংগ্রেসের বিরুদ্ধে। এখন ওরা ভোট শুনবে। এখন তো এদের কাছে আরে প্রটেস্ট তো তখনই করবে যে আমার সাথে জনগণ থাকলে। আচ্ছা, এদের কাছে তো এখন জনগণ নেই। তারা শহরবাসী হয়ে শহরের মধ্যে আল্লাহ উল্লাহ করে, গ্রামে গিয়ে কাজ করুক না, কে বাধা দিচ্ছে? আমি তো আজকেও মিটিং করেছি, আমার ছেলেদেরকে বলেছি বিরোধীদেরকে যেন তাদেরকে যেন কোনো প্রকার বাধা বিঘ্ন করা না হয়। সবসময় আমি বলি, লোকসভার সময় বলেছি, আচ্ছা, আমার বিধানসভার সময় বলেছি। কিন্তু তারা যেগুলি বলে যে আমরা বাধা দেই, আরে বাধাটা কি করে দেব? তোমার কাছে যদি পর্যাপ্ত কার্যকর্তা থাকে, জনগণ থাকে, কে তোমাকে বাধা দেবে? এখন তুমি ভয় পেয়ে তুমি রাস্তায় নামবে না, জনগণের কাছে যাবে না, শুধু ঘরে বসে বসে আজকাল ইলেকট্রনিক্স মিডিয়া পেয়েছো, ফেসবুক পেয়েছো, ঘরে বসে বসে বলে দিলেই হবে? আরে ভাই আসো, রাস্তায় নামো। আমরা রাস্তায় নেমেছি তো, জনগণ আমাদেরকে রাস্তায় নামিয়েছিল, জনগণের প্রেসারে আমরা রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলাম। আজকে ওদের সাথে জনগণ নেই তো ওরা কি দিয়ে করবে? ডুকলি ব্লকে বিডিও সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন, অভিযোগ করা হয়েছে সেখানে যিনি কংগ্রেসের ব্লক সভাপতি, ওনাকে মিটিং এর পর শাসক দলের কার্যকর্তারা যারা ওই মিটিং এ ছিলেন বা মিটিং এ যারা ছিলেন না, ওরা আক্রমণ করেছে এবং ওনাকে শারীরিকভাবে নিগৃহ করেছে। এই খবর আপনি জানেন কিনা? আমি একটু এখানে ব্যতিক্রমী কথা বলবো। শাসক দল এখন তারা জামাই আদর চাই। আচ্ছা, আরে সরি, বিরোধী দল তারা এখন শাসক দলের কাছ থেকে জামাই আদর চাই। ওরা আসবে, ওদেরকে আমাদের ছেলেরা ওয়েলকাম জানাবে, তাদেরকে
মানে হাত জোর করে তাদের সামনে দাঁড়িয়ে থাকতে হবে, তারা এইরকম একটা পরিবেশের চেষ্টা করে। কিন্তু তারা ভুলে গেছে তাদের সময়কালে সিপিএম কংগ্রেসের লোকদের উপর, কর্মীদের উপর কি রকম অত্যাচার মানে করেছে, তারা এগুলি ভুলে গেছে। এখানে রাজনীতি করতে এসছি আমরা রাজনীতি মাধ্যমে আমরা চাইব জিততে, তোমরাও চাইবে জিততে, তো আমরা আমাদের চেষ্টা করব না? এখন আমাদের ছেলেরা যদি তোমাদের সামনে দিয়ে আসা যাওয়া করে বা তারা যদি কোনো মুখে কথা বলে, তোমাদের কাছে যদি সেই রকম তোমাদের ক্ষতি হয়ে থাকে বা কোনো বেআইনি কাজ হয়ে থাকে, তাহলে সাথে সাথে তোমরা প্রটেস্ট করো, থানায় যাও। এই ধরনের যে আমাদের শাসক দলের ব্যক্তিকে এই বলেছে সেই বলেছে, এইগুলি কি পলিটিক্যাল ভাষা? এগুলি কি থাকবে না রাজনীতির ময়দানে? কেউ কাউকে কি বলে এগুলিকে, এই আমরা যে ভাষা বলি কিসকি মারা, এগুলি থাকে না রাজনীতিতে? এগুলি থাকে। এখন তুমি যদি এগুলির পিছনে ভাগো তাহলে তো তোমার এগুলিই থাকবে, আর তুমি যদি এগুলিকে পাত্তা না দাও তাহলে হয়ে গেল। আমি জানি না, এটা আমার কাছে আসেনি, কিন্তু আমি বলছি আজকে ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে, তোমাদেরকে কি জামাই আদর করছে? তো সেখানে কথা বলতে পারো না। এখানে আমাদের কোনো প্রকার, আমাদের কোনো জায়গাতেই, বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টি এটাই বিশ্বাস করে, কোনো রাজনৈতিক খুন খারাপি সন্ত্রাস আক্রমণ করে জনগণের মন জয় করা যায় না। ওকে, আমি একটা জায়গাতে আসবো আবার। আপনি যেটা বলছিলেন, আমরা 23-এর নির্বাচনে দেখেছি যে সূর্যমণি নগরে কিন্তু 23-এর নির্বাচনে খুব ভালো ফলাফল না হলেও আপনি 24-এর লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট প্রার্থী পেয়েছে সূর্যমণি নগর থেকে। এখন পঞ্চায়েত নির্বাচন আসছে, কর্মসংস্থান একটা বিশাল বড় ইস্যু যেটা গোটা দেশ জুড়ে বা আমাদের রাজ্য, এবং সূর্যমণি নগরের কর্মসংস্থানের জন্য অনেক সময় কিন্তু অভিযোগ আসে যে যারা ইভেন কি কার্যকর্তা তাদের কাছেও কাজের অভাব রয়েছে, কর্মসংস্থানের অভাব রয়েছে। আপনি সেই দিকটা কতটুকু দেখছেন এবং সেই দিকটার জন্য আপনি কি ভাবছেন? প্রথমে তো বলবো যে কর্মসংস্থান দুরকম। একটা বিষয় হচ্ছে যে সরকারি চাকরি পাওয়া, তার উপরে একটা পার্সেন্টেজ শিক্ষিত সমাজ, যুব সমাজ তারা আশাবাদী থাকে, প্রত্যাশা থাকে। আর একটা কর্মসংস্থান হচ্ছে নিজের কর্মের ব্যবস্থা করা। তো যারা নিজের কর্মের নিজে ব্যবস্থা করে তাদের কোনো সমস্যা হচ্ছে না। যার যেই রকম ক্যাটাগরি, যার যেই রকম তার ক্ষমতা, যার যে কাজ করার তার অভিজ্ঞতা বা তার ট্যালেন্ট, সে সেইভাবেই চলতেইব, সেইভাবেই তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া হয়, তাদেরকে আমরা সেইভাবে সাহায্য করি। আচ্ছা, এখন যদি কেউ বলে যে আমি তো পার্টি করি, আমি একজন পার্টির কর্মী, আমাকে একটা সরকারি কোনো ব্যবস্থা চাকরি করে দিতে হবে, এখানে আমরা বলি দেখো ভাই, তুমি তোমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা নিয়ে তোমার চাকরি পেতে পারো, বা তুমি তোমার যে শিক্ষার আছে সেটা নিয়ে তোমার কর্মসংস্থানে তুমি ব্যবস্থা করবে। এখানে আমি তোমার সাথে এইরকম কোনো প্রকার কমিটমেন্ট করব না যে আমি তোমাকে সরকারি চাকরি পাইয়ে দেব। কারণ আমরা এই সরকার আসার পর যারা এই রাজ্যের যারা যোগ্যতা, যারা পড়াশোনা করে যোগ্য তৈরি করেছে, তারা ট্যালেন্ট হিসাবে যাচ্ছে, পরীক্ষা দিচ্ছে, তারা চাকরি পাচ্ছে। এর জন্য ত্রিপুরা রাজ্য জনগণেরই তাদের আগামী দিন লাভ হবে। এখন যেটা সিপিএম করে গেছে যে তারা তাদের পার্টির দাসত্ব, যারা পার্টির ক্যাডার, যারা পার্টির ওল্ড টাইমার যারা, তারা তাদেরকে চাকরি দিয়েছিল। তো তাদেরকে চাকরি দিয়েছে এক সময়, এখন তো আর কেউ দিতে পারে না। সারা ভারতবর্ষে একই সিস্টেম, এক সময় হয়ে গেছে। যার ধরনের তো 10,323-এর চাকরি চলে গেছে। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী তো সিপিএম।
যদি বিজেপি সরকার ভাবতো আরো কিছু চাকরি চলে যেত, বিজেপি সরকার চায়নি, সব ম্যাক্সিমাম চাকরি ওরা ইলিগেল ভাবে দিয়েছে, অযোগ্য ব্যক্তিদেরকে চাকরি দিয়েছে। সেই জন্য তো আজকে আমাদের সরকারেরও আজকে সেই রকমই কষ্ট হচ্ছে সরকার চালাতে। প্রায় জায়গাতে আমাদের এক্সটেনশন দিতে হচ্ছে অফিসারদেরকে। কেন দিতে হচ্ছে? তার নিচের লেভেল একদম অবস্থা শূন্য। এখন কর্মী স্বল্পতায় তো অনেক দপ্তর ভুগছে, এখন সেটা শিক্ষা হোক বা স্বাস্থ্য হোক, ডাক্তার নেই অনেক জায়গায় বলছে, অনেক জায়গায় বলা হচ্ছে যে শিক্ষকরা তো নেই। এখন এই জায়গাটাতে দাঁড়িয়ে এখানে আমি এটাই বলবো, সরকার তার যতটুক প্রয়োজন ততটুক নিচ্ছে। প্রায় 13-14 হাজার চাকরি তো হয়েছে 6 বছরে, চাকরি তো আরো নেবে। তার প্রয়োজন মতে তার সিস্টেম ওয়াইজ চাকরি তো সর্বদাই চলছে, প্রায় সময় আপনারা শুনে থাকেন। সূর্যমণিনগর আদর্শ একটি, যদি আমরা বলি যে সবার কাছে একটি আদর্শ বিধানসভা হয়ে উঠবে, আপনি সূর্যমণিনগরের অভিভাবক, কিভাবে সূর্যমণিনগরকে আপনি আদর্শ দেখেন গোটা কাছে? দেখুন, আমাকে জনগণ বিধায়ক বানিয়েছে, আমার দায়িত্ব থাকবে এবং সেটা আমার কর্তব্য যে আমার সূর্যমণিনগরবাসীকে কিভাবে আমি বেশি করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, বেশি করে আমি তাদের উন্নয়নের ব্যবস্থা করে দিতে পারি, বেশি বেশি করে আমার এলাকাতে কিভাবে ডেভেলপমেন্টের ছায়া আমি এখানে লাগাতে পারি। তো সেই সব চেষ্টা সরকারি বেসরকারি দুনো রকম ভাবে আমার চেষ্টা থাকে। আমার এখানে ত্রিপুরা ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এখানে একটা ইউনিভার্সিটি আছে, টিএমসি আছে, টিপস আছে, তারপরে আমার এখানে আছে একটা সেন্ট্রাল স্কিল ডেভেলপমেন্টের একটা ট্রেনিং সেন্টার আছে, এরকম অনেকগুলি আছে। নতুন একটা এসছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামে। আচ্ছা, আমরা সেই বিষয়টা নিয়ে আর এক্ষুনি আজকে আমরা কথা বলবো না। সেইখানেও আমি দেখছি যে এখানে যদি এই শান্তিনিকেতন যদি মেডিকেল কলেজ হয় এবং প্লাস হসপিটাল হবে, একটা তারা বড় আকারের একটা হসপিটালও করবে এখানে। অভিযোগ রয়েছে অনেক, আমার এলাকার না হলে 4-5 হাজার লোক এখানে কর্মসংস্থানের সুযোগ পাবে। কিন্তু রামপ্রসাদ বাবু, যার কথা আপনি বলছেন, ওনার বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে, গরু পাচারের অভিযোগ ওনার বিরুদ্ধে রয়েছে। সবকিছু কিন্তু সরকারে কর্মসংস্থান দিতে পারে না, পাবলিক সেক্টর থেকেও আসতে হয়। যে বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় শিল্প না আসলে কিন্তু প্রাইভেট সেক্টরগুলিতে আমরা জনগণের সেই রকম তাদের কর্মসংস্থান দিতে পারবো না। সেখানে আমাদের একটা চেষ্টা থাকে। যেই রকম এখন আপনি যেটা বলছেন যে গরু পাচার, এগুলি আমাদের ত্রিপুরা রাজ্যে তো হয়নি, কেউ দেখিনি, সব কাল্পনিক কথাবার্তা বলছে। না, তাহলে অভিযোগ তাহলে এখন পশ্চিমবঙ্গে, এখন আমি দেখব, শুনেন, পশ্চিমবঙ্গের অভিযোগ এবং এই গরু বাংলাদেশে গিয়ে কাটা হচ্ছে এবং সেই গরু পাচারের সঙ্গে যিনি যুক্ত ওনার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগ আমি এটা নিয়ে আমি বলবো না বেশি কথা, কারণ আমার ইন্টারেস্ট নয় এটা। ওই পশ্চিমবাংলা সরকার আছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার আছে, আমাদের ত্রিপুরাও সরকার আছে, এগুলি তার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছে। এটা আমি বললে, আপনি বললে, কেউ বললে, পত্রপত্রিকায় বললে এটা হবে না। এটার জন্য এখানে তো আরো তো শিল্পগোষ্ঠী ছিল, হতে পারে। আমি বলছি এখানে, যেহেতু আপনি প্রশ্নটা তুলেছেন, আপনারা নেগেটিভটা শুধু তুলে ধরেন, পজিটিভ তো তুলতে হবে। কিছু কথাবার্তা এই নিয়ে হচ্ছে, গরু পাচার থেকে শুরু করে ইদানিংকালে আবার দু গ্রুপ হয়ে গেছে সাংবাদিকদের মধ্যে এই শান্তিনিকেতন নিয়ে। কেউ বলছে শান্তিনিকেতন থেকে তারা কি হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে, কেউ বলছে অনেক কথা বলছে। আমরা আলোচনা আজকে নাই বা করলাম, কারণ আজকে আমাদের এটা এজেন্ডা নয়, আমাদের পঞ্চায়েত নির্বাচন এবং মানুষের জনগণের, সেটাই, এগুলিতে আমি যাব না, এগুলি বললাম না। আমি বলছি কেন আমার কর্মসংস্থান, সূর্যমণিনগর আদর্শ একটি বিধানসভা, আমি যেটা জানতে চাইছিলাম আপনার কাছে। আমি আমাকে একটু সময় দেন, বলুন। আমি বলছি আমার ডেভেলপ নিয়ে। হ্যাঁ, ডেভেলপমেন্ট। আমি দেখব কি আমার এলাকাতে কোনো ইলিগেল কাজ হচ্ছে কিনা, আমার এলাকার লুস্কান হবে কিনা, তারপরে দেখবো আমার রাজ্যের লুস্কান হবে কিনা, আমার রাজ্যের লাভ হবে কিনা।
কোনো প্রকার এখানে কোনো ইলিগেল হচ্ছে ইলিগেল কিনা। টাকা যদি আপনার এখানে ইনভেস্টমেন্ট হয় তাতে কোনো অসুবিধা নেই না আপনার? না, ইলিগেল বলতে তো কারোর কাছে কোনো এরকম নেই। কোনো illegal ইলিগেল তো- বিজনেস থেকে যদি টাকা না, না, না। রোজগার করে কেউ যদি আমি আপনার এখানে আমি ইনভেস্ট কিন্তু করে, আবার বলছি, হ্যাঁ, আমি দেখবো কোনো ইলিগেল হচ্ছে কিনা, ইলিগেল ভাবে হচ্ছে কিনা, আমি আবার বলছি আপনাকে। আচ্ছা, হুম, হুম, কিন্তু ইলিগেল ভাবে হচ্ছে কিনা এটা তো তারা তো এটা বলতে হবে ইলিগেল কাজ হচ্ছে এখানে, ইলিগেল কোনো প্রকার লেনদেন হচ্ছে, ইলিগেল বিজনেস হচ্ছে, হুম, ইলিগেল সিস্টেমে চলছে, হুম। এগুলি তো বলতে হবে। তো ওরা বলছে গরু পাচার, এগুলি এগুলি আমার বিষয় না, এগুলি ওরা এটা আপনার বিষয় না, হ্যাঁ। কিন্তু আমি আপনি একজন দেখব দেখুন, আমি দেখব যে যে কাজটা হচ্ছে সেটা আমাদের ত্রিপুরা রাজ্যের লাভ হচ্ছে কিনা, আমাদের ত্রিপুরা রাজ্যের পাবলিক সেক্টরে লাভ হচ্ছে কিনা। আমি দেখব এখানে কোনো প্রকার ভবিষ্যৎ ত্রিপুরার লোকসান হবে কিনা। যেরকম জিনেট করে গেছে, জিনেট সম্পূর্ণভাবে রাজ্য সরকারের প্রপার্টি, রাজ্য সরকারের ক্যাপিটাল, সেটাকে তারা এই কবজা করে জিনেট এখানে তৈরি হয়েছিল। তারপরে জিনেট শুধু সেটা নয়, রাজ্য সরকারের কোষাগার তারা ধ্বংস করেনি, পাশাপাশি এই রাজ্যের কমসে কম 150 থেকে 200 কোটি টাকা ত্রিপুরা রাজ্যের জনগণের টাকা মেরে গেছে। জিনেটের কথা রাজ্যবাসী এটা জানে, হচ্ছে, কিন্তু শুনুন না, রামবাবু আমি এখানে- বলছি এটা হচ্ছে না, দুর্নীতি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে আপনি আরেকটা দেখবেন ব্যক্তি- আপনার এখানে কোনো ইলিগেল কোনো কাজ হচ্ছে না, কিন্তু হ্যাঁ, ঘটনা হচ্ছে illegal কোনো হচ্ছে যার কিনা। বিরুদ্ধে অভিযোগ, এখন তাহলে কি ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে এখানে আমরা দেখি যে অনেক ভারতবর্ষের অনেকেই অভিযুক্তরা যারা ইলিগেল ভাবে বিজনেস করেন, সেই টাকাটা নিয়ে অন্য কোথাও গিয়ে ইনভেস্ট করেন, অন্য কোথাও অন্যভাবে কাজে লাগান। তাহলে যে কোনো কেউ, যে কোনো অভিযুক্ত বা যে কোনো ক্রিমিনাল অন্য জায়গা থেকে টাকা রোজগার করে, ইলিগেল ভাবে টাকা রোজগার করে আমার রাজ্যে এসে যদি সেটা ইনভেস্ট করে, 5টা ছেলে মেয়েকে কাজ দেয়, তাহলে কি সেটা লিগ্যাল হয়ে যাবে? তাহলে একদম ব্যাপারটা না, এরকম দাঁড়াবে। একদম না। ওকে, আমরা সেই বিষয় নিয়ে আমি বলবো আলোচনা- এটা তো প্রমাণিত হলে তো তার জন্য ডিপার্টমেন্ট আছে, সেখানে তো সেটাই, এখন যেতে হবে। ব্যাপারটা হচ্ছে একটা গুরুতর এখানে আমি অভিযোগ ওনার বিরুদ্ধে শুনুন, যে উনি একটা হচ্ছে কি আমি নিজে থেকে বলছি এটা এই রকম, ওটা ওরকম, ওটা ওরকম, এই তো এই কথা বলতে গেলে কিছু এই বিষয়তে জিতেন চৌধুরী, আমাদের বিরোধী দল নেতা জিতেন চৌধুরীও তো অনেক কিছু বলেছে। আমাদের মাননীয় সিএম এর কাছেও চিঠি দিয়েছে, সিএম কে জড়িয়ে অনেক কথা অনেকেই বলেছে, লিখেছে। তো সিএম কি চাইবে যে ওনার রাজ্যের একটা ভালো কাজ হলে এটা যেন না হয়? সেটা অবশ্যই এই যে রাজ্যবাসী জিতেন দেখবে। চৌধুরী, উনিও তো এখন বিরোধী দল নেতা, এক সময় উনিও তো কি ছিলেন, একবার এমএলএ ছিলেন তার আগে, যে সাতচাঁদ ব্লকের আদা কেলেঙ্কারি, হ্যাঁ, উনার নামে আমরা কত বড় বড় পত্রিকাতে খবর, এগুলি তাহলে কি এগুলি কি সত্য হয়ে গেছে? বিচার হলো না কেন সত্য হলে ওনার বিরুদ্ধে? তো এইগুলি পত্রিকায় উঠলেই যে এটা সত্য তা না, তার জন্য অনেক কিছু প্রুফ লাগে। একটা গুরুতর বিষয়, কারণ রাজ্যবাসী এখন, বিজেপি এখন রাজ্যবাসীর কাছে জনপ্রিয়, এভাবে রেকর্ড ভোটে কিন্তু 2জন প্রার্থীকে জয়ী করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে গোমাতাকে প্রচার এবং পাচার করে যারা গোহত্যার সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত, তাদের টাকা দিয়ে রাজ্যে কাজ হবে, সেটাই মানুষ প্রশ্ন না না, করছে। আমি আবার বলছি, এটা আমি আপনাকে আবার বলছি, আমি কিন্তু এই ধরনের ভাষাকেই ঘৃণা করি। গরু পাচার, যারা গরু পাচার করে এখানে ইয়ে করবে, এই ভাষাগুলিকে আমি অবজেকশন দিই। এগুলি ভাষা নয়, না না না, এগুলি ভাষা নয়, এগুলি ভাষা নয়। আমি বলবো তার সত্যতা কি। একটা লোক ওয়েস্ট বেঙ্গলে তার 7টা 8টা বিএড কলেজ আছে, চালাচ্ছে একটা সংস্থা, তার একটা মেডিকেল কলেজ আছে, সে এখানে এসেই সে বিনিয়োগ করতে, সে এখানে বিনিয়োগ করে, এখানে সে আমাদেরও কর্মসংস্থান হবে, তারও সংস্থার বিজনেস হবে। এখানে আমি দেখব কোনো প্রকার ইলিগেল হচ্ছে কিনা। আমি আমরা একটু আবার, যদি ইলিগেল থাকে তাহলে আসো সবাই মিলে আমরা এটা দেখবো কি করে ইলিগেল হয়। কিন্তু ওকে, যেটা অভিযুক্ত আমরা অবশ্যই দেখবো সেটা আগামী দিনে কি হয়, কারণ এই বিষয়টা আমরা আর আলোচনা করছিলাম, আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম। তিপ্রামথা সরকারের উপর চাপে রাখছে সরকারকে, আলাদা করে তিপ্রামথা নির্বাচন লড়াই করছে। তিপ্রামথা চাপ রাখছে এটা আমি জানি না, তবে রাজনীতি ক্ষেত্রে সবাই চায় যার যার সুবিধে, যার যার। এখন তো ত্রিপুরা তো সরকার সঙ্গী, হ্যাঁ আমাদের তো সঙ্গে, আমাদের অ্যালায়েন্স পার্টি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি জানি না, আমি জানি না, আমি ওনারা যে চাপ সৃষ্টি করছে এখন পত্রিকায় প্রায় সময় এগুলি আমরা দেখি উঠে, চাপ সৃষ্টি বা এগুলি।
আমি এখানে এতটুকুই বলবো যে আমরা সবাই মিলে চাই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, ত্রিপুরা রাজ্যবাসীর উন্নয়ন। এখানে ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমাদের সবাই এক হয়ে কাজ করতে হবে। হয়তো একসময় ক্ষুদ্র স্বার্থ নিজের দলের চিন্তা করা হতো, আমরাও করতাম, এখন আমাদেরও সেই রকম চিন্তা। যেহেতু আমরা সবাই এক হয়েছি, আমাদের একটা আরো দায়িত্ব আরো অনেক বড় হয়ে গেছে, দায়িত্ব বেড়ে গেছে। হয়তো আগে ছিলাম আমাদের 34টা আমাদের বিধায়ক ছিল 34 জন, এখন সেখানে আরো 13+ হয়েছে। তো জায়গা আমাদের আরো দায়িত্ব বড় হয়ে গেছে। ওনারও 13-এর মধ্যে ছিল, এখন ওনাদেরও দায়িত্ব বেড়ে গেছে। এখন ওনাদেরও 13-এর সাথে 34+ করে চিন্তা করতে হবে যে আমাদের সাথে এতগুলি জনগণ আছে, এতগুলি বিধানসভা আছে, সুতরাং আমাদের দায়িত্বটা সাধারণ একটা, যেমন কংগ্রেসের 3 জন আছে তাদের মতো চিন্তা করে। মণিপুর বলুন বা পঞ্চায়েত নির্বাচন বলুন না, এখন সরকার বিরোধী মনোভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরা মাথায়। সেটা কি ভোট এলেই সরকার বিরোধী বা বিজেপি বিরোধী মনোভাব লক্ষ্য করা যায়? বিরোধীরা আবার কিছু কিছু তো এগুলি তো থাকেই। আচ্ছা, কিছু কিছু তো বললাম না আমি, যে যার যার ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে এগুলি হয়ে থাকে। আমি বলছি যে এইগুলি, এই ক্ষুদ্র স্বার্থ, এটাকে বলা হয় ক্ষুদ্র স্বার্থ, এটাকে ত্যাগ করতে হবে আমাদের সকলের। ত্যাগ করে আমাদের বৃহত্তর স্বার্থ, অর্থাৎ রাজ্যের বৃহত্তর স্বার্থে আমাদের ভাবতে হবে, যে যেইভাবে রাজ্যের লাভ হবে, রাজ্যের জনগণের লাভ হবে, জাতি উপজাতি লাভ হবে। এই ধরনের মানে যে ছোট রাজনীতি, এসব ছোট মানসিকতা রাজনীতি দিয়ে রাজ্যের কখনো লাভ হবে না, কোনো দলের লাভ হয়নি। যেগুলি সিপিএম করেছে, তার দলের স্বার্থের কথা চিন্তা করে পলিটিক্স খেলেছে, আজকে সারা ভারত থেকে সিপিএম উদা হয়ে যাচ্ছে। তা আমরা, আমাদের রাজনীতির পলিটিক্স হচ্ছে ব্রড মাইন্ডে, সবাইকে নিয়ে রাজনীতি করা। এখন সেটা যদি কেউ দুর্বলতা ভাবে যে বিজেপি আমার সাথে এসছে, বিজেপি আমাদেরকে ডাকছে, বিজেপি আমাদের সাথে সাহস পাচ্ছে না ঝগড়া করার, এগুলি যার যার বোকামি। কিন্তু আমরা কিন্তু ব্রড মাইন্ড নিয়ে আমরা চলতে চাই, সবাইকে নিয়ে চলতে চাই, কারণ সবাইকে নিয়ে চলতে পারলেই এটাই হচ্ছে আসল রাজনীতি এবং এটাই সাকসেসফুল। আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আমরা ত্রিপুরার কথা বলছিলাম, সূর্যমণিনগরের কথা শুনলাম আপনার কাছ থেকে, কিন্তু এখন ঘটনা হচ্ছে সারা দেশে 63টি আসন কম পেয়েছে বিজেপি। কি মনে করছেন, ঘাটতিটা কোথায় ছিল? আর সদ্য সমাপ্ত যে 13টি বিধানসভার উপনির্বাচন হয়েছে, সেখানেও 10-2 না, ঘাটতি দেখুন, রাজনীতি বলতে এটা আমি বলবো এটা একটা নদীর পার, একবার ওই পার ভাঙবে, একবার ওই পার গড়বে, ওই পার ভাঙবে, ওই পার গড়বে, এটা থাকবে সবসময় একরকম। আমরা আমাদের একটা টার্গেট নিয়েছি, রাজনৈতিক টার্গেট, নির্বাচনী টার্গেট 400 পার। এবার 400 পার আমাদের হয়নি। আমরা এককভাবে বৃহত্তর দল হিসেবে আমরা আত্মপ্রকাশ করেছি, যেটা আমরা চেয়েছিলাম। না, এককভাবে পারেননি আপনারা মেজরিটি। না না, 240 আমরা এনডিএ, আমরা সংখ্যাগরিষ্ঠতা বলিনি, বৃহত্তর দল মানে বড় দল। আচ্ছা, বৃহত্তর দল হিসেবে আমরা 240 পেয়েছি। হয়তো আমাদের কোনো ঘাটতি ছিল, আমাদের সেই ঘাটতি, সেটাই মানে আপনারা কি এতদিনে কি যাচাই করেছেন? মানে এটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্যই করছে। আচ্ছা, অবশ্যই এখানে ছাড় দেবে না। এটা করে কি মনে হয় যে সংগঠন দুর্বল হচ্ছে বা জনপ্রিয়তা হারাচ্ছে বিজেপি? কারণ সদ্য সমাপ্ত যে উপনির্বাচন, সেখানে 13টি আসনের মধ্যে দুটি। একদিকে জনপ্রিয়তা কম, ভোট যখন কম পেয়েছি, বা আমাদের যেহেতু সিট সংখ্যা কম এসেছে, একদিকে কম এসেছে, আরেকদিকে বেড়েছে। আমাদের রেজাল্ট তো একদিকে খারাপ হতে পারে, আরেকদিকে ভালো হয়েছে, খারাপ ভালো মিলিয়ে আমরা আছি। রামপ্রসাদ বাবু, রাজ্যের জন্য, ত্রিপুরা রাজ্যের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি কি করা দরকার বলে আপনার মনে হয়? রাজ্যের কি প্রয়োজন সবচেয়ে বেশি? রাজ্যের মানুষের কি প্রয়োজন? আপনি অনেক দিন ধরে রাজনীতি করছেন এবং আপনি এমন একজন ব্যক্তিত্ব, যেটা আমি শুরুতেই বলছিলাম বা বারবার বলছি, যে যারা হাওয়ায় ভেসে বিজেপিতে যোগদান করেছিলেন অন্যান্য দল থেকে নেতৃত্বরা, আপনি তাদের মধ্যে নন। অনেক আগে থেকে আপনি বিজেপি করছেন, যখন কমিউনিস্ট শাসন ছিল আমাদের রাজ্যে, তখন থেকে আপনি রাজ্যের নানান উত্থান পতন দেখেছেন। কিন্তু এই মুহূর্তে রাজ্যে 6 বছর চলছে বিজেপি জোট সরকার চলছে, এই মুহূর্তে রাজ্যের মানুষের কি সবচেয়ে বেশি প্রয়োজন বলে আপনার মনে হয়, এবং আপনারা কি বিষয়টা নিয়ে কাজ করার চেষ্টা করছেন? না, রাজ্যের যে বিষয় প্রয়োজন সেটা আমাদের সরকার করে যাচ্ছে, আমাদের দল সেদিকে চিন্তা করছে।
যে দীর্ঘ বৎসর এই সিপিএম 25 বৎসর ছিল, সেই সিপিএম এর 25 বৎসরে রাজ্যের মানুষ অনেক পিছিয়ে গেছে। উন্নয়নের দিকে বলুন বা তাদের নিজস্ব তাদের রাজ্যের উন্নয়ন বা আমাদের রাজ্যের জনগণের উন্নয়ন, সেই দিকে তারা রাজনৈতিক একটা মানে নেগেটিভ পরিকাঠামোর মধ্যে তারা চলে গিয়েছিল। নেগেটিভ হিংসা, মানে রাজনীতিটা তো ধরুন যেমন অন্যান্য রাজ্যে আছে, অন্যান্য রাজ্যের রাজনীতি আর আমাদের ত্রিপুরা রাজ্যের রাজনীতি অনেক পার্থক্য ছিল এতদিন। এখন সেটাকে আমরা একটা জায়গায় নিয়ে এসেছি যে আমরা হয়তো শাসক বিরোধী, কিন্তু শাসক আর বিরোধী সেটা রাজনৈতিক সময়কালে এটা থাকবে, কিন্তু যখন আমরা ডেভেলপ করতে যাব, কোনো কাজ করতে যাব, কোনো সেবা করতে যাব, তখন কিন্তু রাজনৈতিক পরিচিতি থাকবে না। আমরা চাই এই দীর্ঘকাল এই ধরনের একটা পরিবেশ ছিল, কে বিরোধী কে শাসক, আর এই করে করে একটা বিরাট অংশ অর্থাৎ বিরোধী কিন্তু সবসময় কিন্তু ম্যাক্সিমাম অংশটা বিরোধী থাকতো, কিন্তু রাজনৈতিক পলিসির কারণে যারা কম সাপোর্টার মানে রাজ্যের মধ্যে যেমন সিপিএম ছিল, তাদের দেখবেন তাদের আসল যদি দেখি আমরা এই করি হিসাব নিকাশ করি, ভোট কিন্তু সিপিএম এর সেই 30 থেকে 35 বা ম্যাক্সিমাম 40-এর নিচে থেকে তারা সব আসন জিতে যেত। হয়তো বলতে পারেন এটা কি করে তারা এমনভাবে মানে ইলেকশনের ইয়েগুলি মানে এই মানে আপনি বিরোধীদের উপর বিজেপি সরকারের আগের কথা বলছেন? আগের কথা বলছি, আগে। ওকে, বিজেপি সরকার আসার আগে যে পলিটিক্সটা এখানে হতো, যে তারা কিভাবে বিরোধীদেরকে আটকে রাখবে বা সিপিএম বিরোধী এই যে পরিবেশটাকে কিভাবে দাবিয়ে রাখবে। তারা যখন ভোটার লিস্ট করত, সেখানে একটা পার্সেন্টেজ তারা 5%-এর মতন এখানে একটা রিগিং করা হতো ভোটার লিস্ট, ফলস ভোটার দিয়ে। আজকাল কিন্তু বিজেপি সরকার আসার পর কিন্তু এইসব ফলস ভোটার টোটার আজকাল সবাই ভুলে গেছে, উঠে গেছে। প্রতিটি ভোট কেন্দ্রে একটা রিগিং করে একটা 5% 10% ভোট তার আদায় করে নিত, বইভিত্তি দেখিয়ে বিরোধীদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া হতো না। এইরকম করে তারা ভোটের পার্সেন্টেজটাকে তাদের যে নিজস্ব যে ক্যাপিটাল ভোট সেটার সঙ্গে অ্যাড করে তারা এইভাবে কিন্তু তারা সবসময় বেশি 50+ করে এইভাবে মানে জিতে আসতো সবসময়। এটা কিন্তু জনগণের ভোট প্রহসনের অভিযোগ কিন্তু এবার তো লোকসভা নির্বাচনে আপনাদের বিরুদ্ধেও করেছে। না, ওরা তো করে, ওদের কাছে প্রুফ নেই, ওরা এই ড্রামাগুলি করতে থাকবে, এদের কাছে আর কোনো অপশন তো নেই। আমি বললাম তো ওদের কাছে কোনো প্রুফ নেই। সময় ফুরিয়ে যাচ্ছে রামপ্রসাদ বাবু, এই যে সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে আমরা যদি পঞ্চায়েত নির্বাচনে দেখি, যেমনটা লোকসভা নির্বাচনে ফলাফল হয়েছে, পঞ্চায়েত নির্বাচনেও কি একই ধরনের ফলাফল সূর্যমণিনগর করবে? আপনি কতটুকু আশাবাদী? এবং এখানে অভিযোগ রাস্তা নেই, রাস্তা করা নেই, ড্রেন নেই, এবং বিভিন্ন মানুষ কর্মসংস্থান বা বিশেষ করে যুবশ্রেণীরা কর্মসংস্থানের অভাবে ভুগছে, বিরোধীদের বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে সংগঠন করতে দেওয়া হচ্ছে না, এই ধরনের নানান অভিযোগ কিন্তু সূর্যমণিনগরে রয়েছে। বিভিন্ন যে উন্নয়নমূলক কাজগুলো সেগুলো কিন্তু প্রত্যন্ত এলাকায় সূর্যমণিনগরেই থাকবে। আমি বলছি যেহেতু পঞ্চায়েত নির্বাচন, এখন সেই জায়গাতে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে যে রেকর্ড ভোটটা পশ্চিম ত্রিপুরা আসন প্রার্থী পেয়েছে, সেটা পঞ্চায়েত নির্বাচনে কতটুকু? এখন দেখুন, আমি এখানে একটু কথা বলবো। আমি আমার সমস্ত কার্যকর্তাদেরকে বলছি, দেখ ভাই, এমন যেন না হয় যে তোরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি জিতে আস তাহলে তোদের কোনো ক্রেডিট থাকবে না। এমনভাবে থাক যারা বিরোধীরা যেন দাঁড়ায়। এখানে বিরোধী অভিযোগ করছে যে অভিযোগ, হ্যাঁ, আমি তো আবার বলছি, ওরা অভিযোগই এদের ক্যাপিটাল, কিন্তু ওরা প্র্যাকটিক্যালে এসে ওই দিন এসছে ভালো কথা, কেউ ওদেরকে বাধা দিয়ে যদি নেগেটিভই থাকতো আমাদের ছেলেদের, তো ভিতরে ঢুকতে দিত না। যাওয়ার পথে ওরা, আমি যে কথাটা আপনি বলেছেন, এবং এইরকম একটা পত্রিকায় আমি পেয়েছি, খবরটা লিখেছিল যে যাওয়ার পথে নাকি, যাওয়ার সময় নাকি ওদেরকে কটূক্তি করেছে।
এতটুকুই। আচ্ছা। কুটুক্তি। তা আজকালের ছেলেরাই কুটুক্তি ফুটুক্তি এগুলি তো আজকাল তাদের মধ্যে একটা কমন হয়ে গেছে। এগুলি তো আমাদের দলও বলে না ওদেরকে করতে, আর আমি তো প্রশ্নই নেই আমি এদেরকে প্রশ্রয় দিতে। তো এগুলি দিয়ে যদি তারা প্রচার করে ঘরে বসে থাকে তো এটা তো তাদের লস, আমাদের তো লস নয়। ওকে, তাহলে সূর্যমণিনগরে প্রত্যেকটা আসনে লড়াই হচ্ছে আপনি বলছেন? আমি চাই লড়াই হোক। এখন ওরা যদি করতে না পারে, করতে না চায়, তাহলে আমার তো এখানে কিছু, আমি তো তাদেরকে জামাই আদর করে বলবো না যে এখানে এসে দাঁড়াও আমাদের বিরুদ্ধে। এটা তো রাজনীতি নয়। আমি আমার মিটিংয়ে, আপনারা ইন্টারনাল ভাবে খবর নিন, আমি এখানে বসে আছি, এক্ষুনি কাউকে খবর আমার কোনো, যে আমি প্রতিটি মিটিংয়ে বলি যে বিরোধীদেরকে কোনো অবস্থাতে যেন কোনো প্রকার সিপিএম কংগ্রেসের যে কালচার এটা যেন এখানে না থাকে। আমি কিন্তু এটা বরদাস্ত করব না। এই রেকর্ড আমার আছে। এই লোকসভাতে একটা আমার ছেলে কংগ্রেস কর্মীকে এই ইয়ে করেছিল, হয়তো এই কিছু একটা করেছিল একটা জায়গাতে, ভয় দেখিয়েছিল, ওকে বলছে এখান থেকে এইরকম একটা কিছু, এটা খবরটা আমার কাছে এসছে। আমি এই ছেলেটাকে আমার সংগঠন থেকে সাথে সাথে বের করে দিয়েছি। আচ্ছা, সাথে সাথে আমি বের করে দিয়েছি। ওকে, একটা শেষ প্রশ্ন। পঞ্চায়েত নির্বাচনের দিকে রাজ্যে একটি মন্ত্রীর পদ তো এখনো ফাঁকা রয়েছে। মন্ত্রিসভা গঠনের কাছে বহুদিন, একটা মন্ত্রীর যে ফাঁকা রয়েছে সেখানে মন্ত্রিসভার কোনো রদবদল হওয়ার সম্ভাবনা আগামী দিনে আছে কিনা? এটা তো আমি বলতে পারবো না, এটা আমার দল বলতে পারবে, আর আমার কেন্দ্রীয় নেতৃত্ব বলতে পারবে। কোনো আভাস যদি আমাদের দর্শক বন্ধুদের আপনি দিতে পারেন? যে না, আমাদের পার্টিতে আভাস টাভাস নেই। আমাদের পার্টিতে একটাই, যখন হবে তখন দেখবেন। প্রার্থী চয়ন নিয়ে আপনাদের এখানে কোনো ধরনের সমস্যা কিছু? না, সমস্যা তো দেখুন, অনেকেই তো অভিযোগ করছেন যে প্রার্থী চয়নটা নিয়েও কিন্তু বিজেপি সমস্যায় পড়েছিল, এবং সেখানে আদি বিজেপি এবং যারা অন্য দল থেকে এসে সেসব প্রার্থী দিতে, আদি বিজেপি বর্তমান বিজেপি নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা যেটা আছে সেটা যত দল মজবুত থাকবে, দলের সংগঠন যত বড় থাকবে, তখন আরেকটা সমস্যা হয়। সেটা হচ্ছে সবাই চায়, সবাই তার অধিকার আছে। এখন সবার এটাও বুঝতে হয়, বুঝাতে হয় আমাদের যে দেখো এখানে দাঁড়াবে তো একজনই, তিনজন তোমরা এসছো, তিনজন তো দাঁড়াবে না, তবু আমরা তিনজন করে নাম নিয়েছি সব এলাকা থেকে। তার মধ্যে আমরা গুড বেটার বেস্ট তিনজনই ঠিক আছে, বেস্ট যে যাকে আমরা দেওয়া উচিত আমরা তাকে দিয়েছি। তো কিছু তো একটা থাকবেই, না হলে কিসের নির্বাচন, এটা কিছু তো একটা থাকবেই। একদম। অসংখ্য ধন্যবাদ রামপ্রসাদ বাবু আজ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল আমাদের সঙ্গে ছিলেন, এবং যিনি অবশ্যই সূর্যমণিনগর বিধানসভার অভিভাবক, বিধায়কনী, এবং তার জন্য আমরা সূর্যমণিনগর এবং পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের নানান অভিযোগ যেগুলো আসছে বিরোধী দল থেকে সেসব বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা। উনি যেটা বলছিলেন, এখন কথা হচ্ছে অভিযোগ পাল্টা অভিযোগে রাজ্য রাজনীতি এই মুহূর্তে কিন্তু সংবাদ শিরোনাম। পঞ্চায়েত নির্বাচন নিয়ে চলছে চর্চা এবং চর্চা। তবে রাজ্য রাজনীতির নানান দিক সহ পঞ্চায়েত নির্বাচনের সব খবরে নজর রাখছি আমরা। বিরোধীরা কি অভিযোগ করছে, সরকার পক্ষের যে এই কিছুদিন আগে বা একদিন আগেই মাত্র তাদের যে প্রার্থী ঘোষণা করা হলো, সেই প্রার্থী ঘোষণার পর কোথায় কোথায় মনোমালিন্য চলছে, ক্ষোভ রয়েছে, সেগুলো কিন্তু আমরা সব নজর রাখছি। সেগুলো আমরা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব। তাই দেশ দুনিয়া ও রাজ্যের সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।